গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গোপনে দলীয় কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এই নেতা নীরবে অনেকটা গোপনে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা কখনো সামনে আসেনি। তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না। দলীয় নেতাকর্মীদের বাহিরে সাধারণ অসহায় মানুষের জন্য সেবা কার্যক্রমে যুক্ত তিনি। বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই সরাসরি পৃষ্ঠপোষকতা করেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগে এসব প্রতিষ্ঠানে খরচ বহন করছেন তিনি। আমরা সবাই বিস্মিত হয়েছিলাম। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আরও বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছিলাম 30% কোটা আসলেই অনেক বেশি, এটাকে 5% নামানো উচিত। সে সময় কেউ একজন বলেছিল আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি। এর উত্তরে মজা করেই জয় বলেছিলেন সেজন্যই 5% ছাড়ছি। একই সঙ্গে জয় স্বীকার করেছেন আন্দোলনের সময় তার মা কিছু ভুল করেছিলেন। তবে ওই সময়ের অন্তত অর্ধেক হত্যাকাণ্ড সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা বা সশস্ত্র সন্ত্রাসী দ্বারা সংগঠিত হয়েছে বলে মনে করেন তিনি। শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা দেশ থেকে প্রায় $150 বিলিয়ন পাচারের অভিযোগ এবং জয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয়ে টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি বলেন, সেই অর্থ এখন কই তা আমাদের দেখান, অভিযোগ তোলা সহজ। এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে। একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন, তাহলে তো হবে না। তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার। আমি একজন আইনজীবী হিসেবে এটুকু বুঝি যে যেই সংবিধান পরিবর্তন করে গেছে। দর্শক, বাংলাদেশে ফিরে আসছেন সেই তারেক রহমান। গোপনে যে কাজগুলা করে যাচ্ছেন তারেক রহমান, রীতিমতো ডক্টর ইউনূস অবাক। দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না, একই বললেন সজীব ওয়াজেদ জয়। আন্দোলনের সময় মা কিছু ভুল করেছিলেন। হতাশ শেখ হাসিনা, নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না তা জানালেন তারই সন্তান জয়। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিন সামরিক হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে এরই মধ্যে নোবেলজয়ী ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 2 মাস হতে চলছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানাচ্ছেন, যার মাধ্যমে নির্বাচনের সময়সীমা অন্যতম। এদিকে শেখ হাসিনা নির্বাচন করবেন কিনা সম্পূর্ণ তথ্যটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। এদিকে সেই বিএনপির বাগিনী কন্যা রুমিন ফারহানা কঠিনভাবে হুঙ্কার দিয়েছেন আগামী নির্বাচনে। আগামীতে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি কেমন হবে এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন সেই বাগিনী রুমিন ফারহানা। সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগে এসব প্রতিষ্ঠানে খরচ বহন করছেন তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানেন না তারেক রহমানের সরাসরি এসব কর্মকাণ্ড। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।
পর্যায়ক্রমে এ সংখ্যা এখন 1300 ছাড়িয়েছে। সাহায্যপ্রাপ্ত একটি পরিবারের বাড়ি বগুড়ার গাবতলীতে। পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে হার্ট অ্যাটাকে মারা যান। বিষয়টি জানার পর তারেক রহমান নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নেন। এমন প্রায় 150-র মতো মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 14 জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন। চিকিৎসা বিদ্যায় পড়ছেন আরো কয়েকজন। সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন 2 জন। বগুড়ায় একটি এতিম মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। এই তথ্য জানতে পেরে 2011 সালে মাদ্রাসাটির দায়িত্ব নেন তারেক রহমান। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন তিনি। 2017 সালের দিকে মাদ্রাসায় একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এভাবে দল ও দলের বাহিরে সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তার এমন কর্মকাণ্ডের তথ্য দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাও জানেন না। একই সঙ্গে জয় স্বীকার করেছেন আন্দোলনের সময় তার মা কিছু ভুল করেছিলেন। তবে ওই সময়ের অন্তত অর্ধেক হত্যাকাণ্ড সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা বা সশস্ত্র সন্ত্রাসী দ্বারা সংগঠিত হয়েছে বলে মনে করেন তিনি। শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা দেশ থেকে প্রায় $150 বিলিয়ন পাচারের অভিযোগ এবং জয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয়ে টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি বলেন, সেই অর্থ এখন কই তা আমাদের দেখান, অভিযোগ তোলা সহজ। আওয়ামী লীগ সরকারের সব উন্নয়ন এখন নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, তিনি দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছরে তার অর্থাৎ শেখ হাসিনার সব পরিশ্রমই এখন বিফলে যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান জয়। বলেন, তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমারও কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কখনো নির্বাচনে অংশ নিব কিনা সে সিদ্ধান্ত এখনো নেইনি। গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ করার আহ্বান জানান কেউ কেউ। এর প্রতিবাদে জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন? এটি আইনত সম্ভবও নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বারবার আলোচনায় আসছে মেয়াদ নিয়ে। এখন পর্যন্ত সে প্রশ্নের সরাসরি জবাব কেউই দেয়নি। জয়কেও একই প্রশ্ন করেছিল টাইম ম্যাগাজিন। তিনি বলেন, তারা যদি 1 থেকে 1.5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করতে চায় সেটা নিখুঁত হবে বলে আমি বিশ্বাস করি। এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে। একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন, তাহলে তো হবে না। তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার। আমি একজন আইনজীবী হিসেবে এটুকু বুঝি যে যেই সংবিধান পরিবর্তন করে গেছে বিগত সরকার, সেই অনুযায়ী এই মুহূর্তে সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য। এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি। বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয়। সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন, তাহলে তো হবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি কি যোগ্যতা দরকার, তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার। 70 অনুচ্ছেদ নিয়ে সবসময় কথা হচ্ছে। আমাদের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে, সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয় এবং আইনসভার যেই স্বাধীনতা, আইনসভার যে সার্বভৌম ক্ষমতা, সেটাকে 70 অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে। আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে
একটা কথা বারবার আসে, রাজনৈতিক ঐক্যমত, দলগুলোর মধ্যে ঐক্যমত। মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই।